আমার শুধু একটাই প্রশ্ন, যে ওই ১,৫০০ টাকা পাওয়া যুব সমাজের কারোর সাথে কি আপনি আপনার ঘরের মেয়েটাকে বিয়ে দেবেন? বা আমি কি দেব? বা আমার ঘরের ছেলেটা যদি কালকে ১,৫০০ টাকা রোজগার করে, আমি কি তাতে শান্তিতে ঘুমোতে পারবো? এরম ভয়ঙ্কর কোনো দল ভারতবর্ষ কেন পৃথিবীতে আর কোথাও কখনো এসছে কিনা আমি জানি না, যারা একটা সমাজকে ভিখারি বানিয়ে দিল। বলছেন ওনাকেও তো আমরা স্যান্ডো গেঞ্জি পরে লুঙ্গি পরে দেখেছি, উনিও তো খুব সৎ মানুষ। পাঁচাটা মানুষদের প্রতি আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধাটা একটু কম। কবি সুবোধ সরকারের প্রতি অবশ্যই আমার শ্রদ্ধা আছে, কিন্তু মানুষ সুবোধ সরকারকে আমি কোনো নম্বর দিই না। যাদের বিড়ি খাওয়ার ক্ষমতা ছিল না, পাড়ায় বসে যারা মোটা মোটা গলায় শোনাচ্ছেন এবং লাখ লাখ টাকার বাইক গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইটুকু জেনে রাখবেন, তাদের উপরেও ভরসা করলে ভুল করবেন। কারণ তারাও ভোটটা দিতে গিয়ে ভোটটা বিজেপিকেই দিয়ে আসবে, তৃণমূলকে কিন্তু ভোট দেবে না এবার। এত বছর উনি অত বড় একটা পোস্টে চাকরি করে একটা খাট কিনতে পারেননি, মানে আমার খুব কষ্ট হচ্ছে ওনার জন্য। নির্মলা সীতারামন তো পরিষ্কার বললেন যে উনি অসত্য কথা বলছেন। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে ওরা তো সত্য কথার ওপর চলে না, ওরা সমস্তটা মিথ্যে কথা, মিথ্যে গিমিকের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে। সেটা করতে করতে অভ্যেস হয়ে গেছে, কখনো সদনে দাঁড়িয়ে বলছে, কখনো মঞ্চে দাঁড়িয়ে বলছে। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী হাতে মাইক্রোফোন নিয়ে মঞ্চের এপার থেকে ওপার দৌড়ে দৌড়ে বলছে, আর ওনার ভাইপো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। পথে ঘাটে, পথসভায়, চায়ের দোকানে ওনাদের যে পাড়া তুতো নেতা যারা হঠাৎ করে গজিয়ে উঠেছে, তাদেরও একটাই কাজ, যে ওপর মহল থেকে শিখিয়ে দিচ্ছে এই মিথ্যে কথাগুলো, ওটা বারবার বলে যাচ্ছে। তো মিথ্যে কথা বলাটাই ওদের ধর্ম আর কি। মুখ্যমন্ত্রী ২১-এর ভোটের আগে বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে, ডাবল ডাবল শিক্ষা হবে, ডাবল ডাবল কাজ হবে। অথচ এখন ২০২১ থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচন, এখন তারিখ ঘোষণা হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এখনও ডাবল ডাবল চাকরির জায়গায় সিঙ্গেল চাকরি পর্যন্ত চলে যাচ্ছে। সেখানে ডাবল চাকরি আর কবে দেবেন মুখ্যমন্ত্রী? হ্যাঁ, প্রতিটা বুথে ২৪৮ জনের চাকরি হওয়ার কথা ছিল, সেরকম তো হিসেব করলে দাঁড়াতো। তো সেটা কোথায়? সেটা হবে না। অ্যাকচুয়ালি আমি সেটা শুরুতেই বললাম, সেটা হচ্ছে মিথ্যা কথা বলাটা, মানুষকে বিভ্রান্ত করাটা, যেটা এসআইআর নিয়ে যেটা করে যাচ্ছে এখনো, যেটা সিএ নিয়ে করেছে, এই মিথ্যে প্রচার, অপপ্রচার, মিথ্যাচারিতা। অ্যাকচুয়ালি ওই দলটার তো আসলে কোনো ইজম নেই, তো ওদের ইজম এটাই, মিথ্যাচারিতা। মুখ্যমন্ত্রী ১৫০০ টাকা যে ভাতা দিলেন যুবকদের জন্য, তা নিয়ে একজন তৃণমূলের মন্ত্রী তিনি বলছেন মুখ্যমন্ত্রী গুটখার টাকা তো দিয়েই দিলেন। তাহলে তারা এন্ডোর্স করছেন এই স্মোকিং বা গুটখা খাওয়া বা যেগুলোই শরীরের পক্ষে হানিকারক, এই যুব সমাজকে পুরোপুরি ডুবিয়ে দেওয়ার জন্য সেই নেশার দিকেই তাদেরকে প্রমোট করার চেষ্টা করছে। না, অ্যাকচুয়ালি ওটা এন্ডোর্স করেনি। অ্যাকচুয়ালি তৃণমূল করা মানে কি হচ্ছে, যে আপনাকে সেই পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে, সিন্ডিকেট মিঙ্কেট হাবি জাবি তোলাবাজি করে একটা অ্যামাউন্ট অফ টাকা আপনি পাচ্ছেন, এবং ঘরের ছেলেরা রাত্রিবেলা ১২টা ১টা ২টো অবধি বাইরে মদ খাচ্ছে, নয় সিন্ডিকেটের কাজ করছে, তার সঙ্গে ঝামেলা করছে, পুলিশ কেস খাচ্ছে। ঠিক আছে, তখন শাসক দলের লোক বলে পুলিশ হয়তো তাদেরকে ক্ষমা করে দিচ্ছে। কিন্তু এইভাবে তো চলতে পারে না। আপনার আমার প্রত্যেকের ঘরে মেয়ে আছে, ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও মেয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেও অন্যদের মেয়ে আছে। আমার শুধু একটাই প্রশ্ন, যে ওই ১,৫০০ টাকা পাওয়া যুব সমাজের কারোর সাথে কি আপনি আপনার ঘরের মেয়েটাকে বিয়ে দেবেন? বা আমি কি দেব? বা আমার ঘরের ছেলেটা যদি কালকে ১,৫০০ টাকা রোজগার করে, আমি কি তাতে শান্তিতে ঘুমোতে পারবো? তো এই একটা জেনারেশনকে, জেনারেশনের পর জেনারেশনকে এই ভিক্ষা দেওয়ার নাম করে এবং তাদেরকে নেশার পথে ঠেলে দিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকা, আমার মনে হয় এরম ভয়ঙ্কর কোনো দল ভারতবর্ষ কেন পৃথিবীতে আর কোথাও কখনো এসছে কিনা আমি জানি না, যারা একটা সমাজকে ভিখারি বানিয়ে দিল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলছেন যে যাদের যেমন কলঙ্ক আছে, থাকতে পারে দাগ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, তার গায়ে কোনো দুর্নীতির কলঙ্ক নেই। হ্যাঁ, তাহলে সততার প্রতীক লেখা ওনার যে পোস্টারগুলো ছিল, সেই পোস্টারগুলো ওনার কর্মীরাই তুলে সরিয়ে ফেললেন কেন? লিখতে পারতেন, ওনার ডক্টরেটের মতো। সবটাই যদি সত্যি হয় তাহলে লিখতে অসুবিধে কোথায়? আমি তো আরেকটা কথাও বুঝতে পারি না, সেটা হচ্ছে যে একটা মন্ত্রিসভা, তাতে কিছু লোক জেলে গেছেন আর কিছু লোক যাওয়ার অপেক্ষা করছেন। তো এই অবস্থায় একটা মন্ত্রিসভা চলে, তাদের আবার ওই চরকি মাইকা বড়া গলা নাকি একটা বলেছিলেন উনি, ওরকম না, এটা
চরকিমাই জোরসে বলে আর ওরম আর কি বলছেন। ওনাকেও তো আমরা স্যান্ডো গেঞ্জি পরে লুঙ্গি পরে দেখেছি, উনিও তো খুব সৎ মানুষ। একজন কবি, তার কথা আমি বলি, তিনি একটা কথা বলেছেন যে আপনি কবিতা পড়েন না, কিন্তু কবিতা সম্পর্কে কুমন্তব্য করেন। কবিতা না পড়ে কবিতা সম্পর্কে মন্তব্য করা অপরাধ, সেটা জানেন না। আমি কবিতা পড়ি, 45 বছর ধরে কবিতা পড়ছি। কারো কবিতা সম্পর্কে কোনো কথা বলতে গেলে দুবার ভাবি, কারণ আমি 45 বছর ধরে কবিতা পড়ি। আপনারা সারা জীবনেও 4টে দিন কবিতা পড়েননি, ফেসবুকে অন্যান্য জায়গায় কুৎসায় ভরিয়ে দেন। এইবার যেটা বলছি সেটা একটু মন দিয়ে শুনুন। সেটা হলো, আমি কবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ি, ভবিষ্যতে পড়বো, এখনও পড়ি, আবার পড়বো, যতদিন বেঁচে থাকবো ততদিন পড়বো। এই মন্তব্য করেছেন কবি সুবোধ সরকার। না, সুবোধ সরকার বা অন্য যে কোনো অবোধ সরকার বা যে কেউ হোক না কেন, ঠিক আছে, তার সেই স্বাধীনতা আছে, সে যে কোনো কারোর কবিতা পড়তে পারে, ঠিক আছে। কাক আমি অবাক, ওহ চানাচুর তুমি কি টেস্টি, ঠিক আছে, এই কবিতাটা আমার দারুণ লাগে, আমার লাগে, কার বাবার কি, ঠিক আছে। উনি আর তাছাড়া সুবোধ সরকার যার কবিতা নিয়ে বলছেন, তিনি তার বাংলা সাহিত্যে কবিতায় অবদানের জন্য ওরকম একটা প্রাইজ পেয়েছেন। ভালো না। আর সুবোধ সরকার অত্যন্ত সত্যবাদী একটি লোক। সুবোধ সরকার শুধুমাত্র বামফ্রন্ট ত্যাগ করে তৃণমূলে এসেছিলেন যে কারণে, সেটাও তো অত্যন্ত সত্য কথা ছিল, ঠিক আছে। সুতরাং সুবোধ সরকারের মতো এরকম স্বার্থপর পাঁচাটা মানুষদের প্রতি আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধাটা একটু কম। কবি সুবোধ সরকারের প্রতি অবশ্যই আমার শ্রদ্ধা আছে, কিন্তু মানুষ সুবোধ সরকারকে আমি কোনো নম্বর দিই না। একটু ভোটের প্রসঙ্গে আসি, যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বলেছেন যে এবার তৃণমূল 100-র নিচে নামবে এবং বিজেপির সিট 200-র ওপরে যাবে। এই বিষয়টা নিয়ে কী বলবেন? এবার ইলেকশনে কী হবে কেউ ভাবতেও পারছেন না। মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে, মানুষ তৃণমূলকে আর চাইছে না। এবং আপনি মানে যে কোনো বাস স্টপ, যে কোনো চায়ের দোকান, যে কোনো রাস্তা, যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করুন, তারা একটাই, এবার আর পারা যাচ্ছে না, যে করেই হোক এদের তাড়াতে হবে। মানুষ পাগল হয়ে গেছে, এত অত্যাচার মানুষ সহ্য করতে পারছে না। বাম আমলের শেষ দিকে যা হয়েছিল এক্স্যাক্টলি সেটাই হয়েছে এবং হচ্ছে। মানুষ আর পারছে না। যাদের বিড়ি খাওয়ার ক্ষমতা ছিল না, পাড়ায় বসে যারা মোটা গলায় শোনাচ্ছেন এবং লাখ লাখ টাকার বাইক গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইটুকু জেনে রাখবেন, তাদের উপরেও ভরসা করলে ভুল করবেন। কারণ তারাও ভোটটা দিতে গিয়ে ভোটটা বিজেপিকেই দিয়ে আসবে, তৃণমূলকে কিন্তু ভোট দেবে না এবার। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এবারে ফাটাফাটি হবে ভোটে, অন্যদিকে যা আমরা সুপ্রিম কোর্টের রায় পাচ্ছি, সুপ্রিম কোর্ট বলছে এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম বাধা দেওয়া, কোনো কিচ্ছু বরদাস্ত করা হবে না। 1, 2 হচ্ছে ইলেকশন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে 1 দফায়, খুব বেশি তো 2 দফায়, বা তার চেয়েও বেশি তো 3 দফায়, যেখানে পশ্চিমবঙ্গে 6 থেকে 8 দফায় ভোট হতো, সেখানে 2 থেকে 3 দফার মধ্যে ভোট শেষ করে দিতে চাইছে ইলেকশন কমিশন। 2, তৃতীয়ত এবারে সব হাই রাইজ যে বিল্ডিংগুলো আছে তার ওপরে বুথ কেন্দ্র তৈরি করা হবে, এটাও কিন্তু ইলেকশন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। সুতরাং যারা হাই রাইজ থেকে নেমে বুথে যাব না ভোট দিতে, এরকম মেন্টালিটি ছিলেন, তারাও এবার ভোটটা দেবেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ফাটাফাটি যে করবেন, কার সাথে করবেন, কীভাবেই বা করবেন? না, উনি কি বলবেন? উনি তো আর এটা বলতে পারছেন না যে এবার আমরা হারছি, এবার আমাদের দিকে দিকে জামানত বাজেয়াপ্ত হচ্ছে, এবার আমাদের বিধান। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাবার্তায় একাধিক জায়গায় উনি দেখবেন বলেছেন, যদি আবার আমি ফিরে আসি, যদি আবার সুযোগ হয় আপনাদের জন্য। ওনার কথাবার্তায় আপনি পরিষ্কার দেখুন, উনি তো অনেক দিনের রাজনীতিবিদ এবং উনি খুব গ্রাসরুট লেভেল থেকে রাজনীতিটা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হঠাৎ দিল্লি থেকে উঠে দলের মাথায় বসে পড়েননি। তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে এটা খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তাদের বিদায় আসন্ন। মার্চ মাসের মধ্যে বকেয়া 25% দিতেই হবে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবং সেই জন্য মোটামুটি 10,400 কোটি টাকা এই যে যারা রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন, যাদের ডিএ বাকি রয়েছে, তাদেরকে দেওয়া হবে, এটা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের কাছে এই রায় পুনর্বিবেচনার আর্জি আবার উঠে আসছে। তো কী করবে? ওই টাকা খেলা মেলা দান ভিক্ষা করে উনি কাটিয়ে দেবেন, ঠিক আছে। যাদের প্রাপ্য তাদেরকে উনি দেবেন না। তো সেক্ষেত্রে ওনাকে বাঁচার একটাই রাস্তা, কোর্ট আর মানবে বলে মনে হয় না। আর উনি তো কোর্টকেও পাত্তা দেন না, কিন্তু এবার আর
কোর্ট এর আগেও টার্ন টাইম বলে দিয়েছিল, কিন্তু তারপরেও কিছু হয়নি। বাট এবার আর কোর্ট মানবে বলে আমার মনে হচ্ছে না। পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে তার ঘরে তো কোনো খাট নেই, যে কথায় কথায় আপনারা বলেন তার বান্ধবী খাটের নিচ থেকে, তার খাটের নিচ থেকে টাকা পাওয়া গেছে, খেলনা টেলনা পাওয়া গেছে। উনি বলছেন কই আমার ঘরে তো কোনো খাট নেই, দেখুন কোনো ছোট্ট ঘরে একটা থাকি। এবং তার সঙ্গে বলছেন যে আমি একটা লোককে এনে দেখান তো যে বলতে পারে যে আমি টাকা নিয়ে চাকরি দিয়েছি। হ্যাঁ, কালীঘাটের কাকু, কালীঘাটের ভাইপো, তারপর লিপস অ্যান্ড বাউন্স, ঠিক আছে, যা যা আমরা তথ্য পেয়েছি, মানে আপনাদের মাধ্যমেই জেনেছি, ঠিক আছে। তো সেই সম্পর্কে উনি তো বলেছেন নিশ্চয়ই। এখন পুরোটা খুলে বলতে ভয় পাচ্ছেন, ওনারও তো অনেক কিছু আশঙ্কা আছে, ওনারও এখনও চাওয়া পাওয়া বাকি আছে জীবনে, ঠিক আছে। তো ওনার ঘরে খাট নেই, খুব লড়াকু নেতা, মানে এত সৎ এরা প্রত্যেকে, মানে মানে আমি এত বছর, উনিও অত বড় একটা পোস্টে চাকরি করে একটা খাট কিনতে পারেননি, মানে আমার খুব কষ্ট হচ্ছে ওনার জন্য, ঠিক আছে। আর ওনার শরীরটাও তো ভারী, ভগবান আশীর্বাদে কোনো অসুবিধা হলে বলবেন, আমি একটা খাটের ব্যবস্থা করে দেবো। একটা শেষ প্রশ্ন করি যে এসআইআর কিন্তু আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর ভাইপোকেও কবি বানিয়ে ছাড়লো, কারণ মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে 26টি কবিতা হেলিকপ্টারে যাওয়ার সময় লিখেছেন। এরপরে এসআইআর দেখা গেল মুখ্যমন্ত্রীকে গায়ে চাদর দিয়ে সওয়াল করতে সুপ্রিম কোর্টেও পাঠিয়ে দিল, এবং ভাইপোকে একেবারে কবি বানিয়ে দিল, কবিতা লেখার জন্য তিনি পেন তুলে নিলেন। কি বলবেন এসআইআরের এমন মহিমা? না, দুটো বিষয়। এক হচ্ছে যে গায়ে চাদর জড়িয়ে না, রীতিমতো একদম ওই কালো উকিলের পোশাক পরে ইমপিচমেন্টের জন্য যেটা দরকার হয় না, উনি তো সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করেছিলেন, তো ওনারও উকিলের পোশাক পরার তো প্রয়োজন ছিল না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, সেটা হচ্ছে যে রক্ত কথা বলে, ওদের কবি সাহিত্যিক বংশের রক্ত, ঠিক আছে। যার পিসি ওই লেভেলের একজন কবি, ওই লেভেলের একজন সাহিত্য চর্চা করা মানুষ, তার ভাইপোর কিছু তো গুণ থাকবেই, ঠিক আছে। ওই যা ঠিকই আছে, আমরা শান্তিনিকেতনে থাকেন, ওই প্রভাবেও 2-4টে লাইন কবিতা বেরিয়ে যায় এমনিতেই আর কি, সবই কবিগুরুর কৃপা।